দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। বুধবার কাতারে মধ্যস্থতাকারীদের দেয়া শর্তে রাজি হয় দুপক্ষই। 15 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলার পর অবশেষে এলো যুদ্ধবিরতির সুখবর। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৪৭,০০০ ফিলিস্তিনির। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তির বিস্তারিত ঘোষণা করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, খলিল ইয়াহিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতির অনুমোদনপত্র হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, রোববার থেকে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। এর আগে গাজায় যুদ্ধ বন্ধে দফায় দফায় উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ইসরায়েলের আপত্তির মুখে তা ভেস্তে যায়। যুদ্ধবিরতির উদ্যোগ বারবার ভেস্তে যাওয়ায় চাপ বাড়ছিল নেতানিয়াহু প্রশাসনের উপরও। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে অভিযান চালায় হামাস। এরপর থেকেই গাজায় তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েল। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন, যে কোনো মূল্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করবেন তিনি। সংবিধানের মূলনীতিতে পরিবর্তনের সুপারিশ এনেছে এই সংক্রান্ত সংস্কার কমিশন। নতুন 5 মূলনীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আসন সংখ্যা বৃদ্ধি করে 505, মেয়াদ 4 বছর এবং নির্দলীয় রাষ্ট্রপতি নিয়োগের সুপারিশ করেছে সংস্কার কমিশনগুলো। সে সাথে কোথাও 40% কম ভোট পড়লে সেখানে পুনরায় নির্বাচনের বিধান সংযুক্ত করার কথা বলা হয়েছে। ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি নিশ্চিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধানকেও নিয়োগ দেবে এই কমিশন। পাশাপাশি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকা এবং একই সাথে সংসদ বা আইনসভা এবং দলের প্রধান না হওয়ার বিষয়ে বিধান সংবিধান সংশোধনীতে যুক্ত করার সুপারিশ করেছে কমিশন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, সুপারিশের অন্যতম লক্ষ্য গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে রাষ্ট্রে আমাদের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক, আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করতে পারবো, তা সে আশা করা দুরাশা। এদিকে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে ব্রিফিংয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, সংস্কারের 16টি ক্ষেত্রে প্রায় 150 সুপারিশ করা হয়েছে। এসবের মধ্যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, 2 বার প্রধানমন্ত্রী হলে আর রাষ্ট্রপতি হওয়া যাবে না, এমন সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর মধ্যে নির্দলীয় রাষ্ট্রপতি করা, বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেয়া, সংসদ সদস্যদের অবাঞ্ছিত সুবিধা বাতিল ও আচরণবিধি করা, তত্ত্বাবধায়ক সরকার আমলে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন করা, 20 জন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতিতে জড়িতদের নির্বাচন থেকে বিরত রাখা, লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ, রাজনীতিতে বিদেশি শাখার কার্যক্রম না থাকা এবং প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ রাখার সুপারিশ করা হয়েছে। যারা মিথ্যা তথ্য দেবে, তথ্য গোপন করবে, তাদের প্রার্থিতা বাতিল হবে, নির্বাচিত হলে নির্বাচন বাতিল হবে। আমরা আরও সুপারিশ করেছি 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন এবং একই সাথে যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান না হন। এর লক্ষ্য হলো যারা 24-এর গণ আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অটুট রাখার প্রতিশ্রুতি দিতে হবে সব রাজনৈতিক দলকে। সংস্কার কমিশনগুলো সুপারিশ বাস্তবায়নে ঐক্যমত্যের পর হাঁটতে হবে নির্বাচনের পথ। এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান, নির্বাচন, দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট জমা নেয়ার সময়
তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, যে বিষয়গুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করা যাবে না সেগুলো লেখা থাকবে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণ-অভ্যুত্থানের সনদ তৈরি করা হবে। তৈরি হবে সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে। রাষ্ট্রের বিভিন্ন কাঠামো ধ্বংসস্তূপ থেকে মেরামতে নতুন রাস্তা বাতলে দেয় সংস্কার কমিশনগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। যে আলোচনা হবে সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা নিরপেক্ষ প্রতিষ্ঠার জন্য, যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন ঐতিহাসিক অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো, কাজে কিছু জিনিস থেকে যাবে, থেকে গেলে সেটার জন্য কমিটমেন্ট থাকবে। ওই যে চার্টার বললাম সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির মাঝামাঝি এই সময়ে সংলাপে বসবে সরকার। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রত্যাশিত সংস্কারে সামনের বছরের জুন পর্যন্ত সময় লাগলেও সরকারের অগ্রাধিকার থাকবে ন্যূনতম সংস্কার করা। দাবি করেন, গণহত্যার বিচার কার্যক্রম সাবলীলভাবে চলমান। আগামী নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচার শুরুর আশা প্রকাশ করেন তিনি। বিচারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর। 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। 1 মাসের মধ্যে আমরা একটা রোডম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই, তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। কোম্পানির বেনামি মালিকানার মাধ্যমে অর্থ পাচার রোধে প্রকৃত মালিকানা প্রকাশ্য করার সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির দুর্নীতিগ্রস্ত কর্মীদের বিচারে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রীয় পদধারীদের ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে সুবিধা নেয়া বন্ধে আইন করার সুপারিশ করেছে কমিশন। রাজনীতি এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা নিশ্চিতের সুপারিশও করা হয়েছে। আছে সেবা খাতগুলোতে দুর্নীতি বন্ধের সুপারিশও। অন্যদিকে সভা মিছিলের মতো গণজমায়েত নিয়ন্ত্রণে জাতিসংঘের মডেলে কৌশল প্রয়োগের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। পাশাপাশি 54 ধারায় গ্রেফতার এবং রিমান্ডের অপব্যবহার রোধের সুপারিশও করা হয়েছে। পুলিশকে আরও যুগোপযোগী করতে বিদ্যমান 22টি আইনের সংশোধনের সুপারিশ করেছে কমিশন। অর্থ পাচার এই বিষয়টিকে প্রতিহত করার জন্য সকল প্রকার কোম্পানি, ট্রাস্ট এবং ফাউন্ডেশন বা জাতীয় প্রতিষ্ঠানের প্রকৃত মালিকানা, চূড়ান্ত মালিকানা তথ্য প্রকাশযোগ্য এবং একটি রেজিস্টার হবে। সেই রেজিস্টারে পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, এরকম একটি আইন এবং রেজিস্টার প্রণয়নের আমরা পরামর্শ সুপারিশ দিচ্ছি। সুপারিশ করেছি যে এই রিভিউ পিটিশনটা যেন সরকার উইথড্র করে, তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে সেগুলো সেকশন 54 এর ক্ষেত্রে এবং রিমান্ডের ক্ষেত্রে 167 এর ক্ষেত্রে এটা হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পর ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা করা হবে জুলাই প্রোক্লেমেশন। দেশের জন্য গুরুত্বপূর্ণ এই দলিল নিখুঁত করতেই এটি ঘোষণায় বিলম্ব। একথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশা, তৈরি হওয়ার পর এই ঘোষণাপত্র সবার প্রত্যাশা পূরণ করবে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলছেন, প্রোক্লেমেশনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে সরকারকে। 2024 সালের 31 ডিসেম্বর বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার সমাবেশে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। প্রোক্লেমেশন ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দলিল, তৈরি করা হবে সবার মতামত নিয়ে। তার আশা দেরি হওয়ার কারণ বুঝবে ছাত্র জনতা। শহীদ পরিবারের কাছে জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অঙ্গীকারবদ্ধ। যুক্তিসঙ্গত সময় নিয়ে এই দ্রুত বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা সময়কার বিচারের চেয়ে এসব বিচার যে ভিন্ন তা প্রমাণ করতে চায় সরকার।
বুধবার বাংলা একাডেমিতে জুলাই রেভলিউশন এভিডেন্স অফ অ্যাট্রোসিটিতে এসব কথা বলেন তারা। আর সাংবাদিক ডেভিড বার্গম্যান জানিয়েছেন, জুলাই গণহত্যার ভিডিও ফুটেজের মেটা ডাটা বিশ্লেষণ আর বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই শেষে করা হয় অভ্যুত্থান নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রের ডিজিটাল ফরেনসিক। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্রে জারি জরুরি বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানায় সংগঠনের নেতারা। তারা বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না করা সরকারের ব্যর্থতা। রাজনৈতিক দলগুলো সব মতানৈক্য ভুলে জাতির প্রশ্নে এক হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জুলাই ২৪-এর আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই বিষয়ে সিদ্ধান্ত জানানোর দাবি করেন নেতারা। এ সময় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সব রাজনৈতিক দলের সভায় জুলাই ঘোষণা নিয়ে সুস্পষ্ট ঘোষণার প্রত্যাশা করেন সংগঠন দুটির নেতারা। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রক্লেমেশনে রাখতে হবে এবং আগামীকালকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরা চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হবে। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুত এটা প্রকাশ হবে এবং আমাদের জায়গা থেকে আমরা বলি যত দ্রুত সম্ভব, এটা যদি কালকে সম্ভব অথবা এর পরের দিন, যত দ্রুত সম্ভব এটা করা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগের অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। বুধবার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেছেন, সাইমা ওয়াজেদ পুতুলের যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান হওয়া ও নানা দুর্নীতির অভিযোগে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া টিউলিপ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক সহ 4 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে 2 কোটি মার্কিন ডলার মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রী এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিকে চটপটির দোকানের আড়ালে 234 কোটি টাকা ঋণের নামে তা আত্মসাতের অভিযোগে এসএলএম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা এ নিয়ে সন্দিহান পরিবেশ উপদেষ্টা। তিনি বলছেন, এখন পর্যন্ত দিল্লির যে অবস্থান তাতে হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত। উপদেষ্টা জানিয়েছেন, ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ এবছর শেষ হলেও নতুন চুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিস্তা প্রকল্প কোন দেশের সহায়তায় করা হবে তা দেশের জনগণ ঠিক করবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে যে চিঠিটা দেয়া হয়েছে, সেটা আমরা যেটুকু বিভিন্ন মাধ্যমে বুঝেছি যে এখনো পর্যন্ত ভারতের অবস্থান হয়তো বা যে তাকে ফিরিয়ে দেওয়া হবে না, কিন্তু আনুষ্ঠানিক উত্তর যদি আমরা পাই বা যখন আমরা পাই তখন সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। চীন, ভারত, যুক্তরাষ্ট্র 3 দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় সরকার। ঢাকা কারোর সাথে সম্পর্ক খারাপ করতে চায় না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আশাবাদ, ডোনাল্ড ট্রাম্পের আমলেও ঢাকা ওয়াশিংটন সম্পর্ক হোঁচট খাবে না। আসন্ন চীন সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে ঋণের সুদ হার কমানো এবং তা পরিশোধের সময়সীমা 30 বছর করার অনুরোধ রাখা হবে। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব এবং উই শ্যাল ক্রস দ্য রিভার হোয়েন দি রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নেই। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি এটা স্মুথলি চলবে। রংপুরে স্মার্ট প্রিপেড
প্রি পেমেন্ট মিটার বিষয়ক সভার প্রেজেন্টেশনে মুজিব বর্ষের ছবি সংবলিত পেপার উপস্থাপন করার ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি নেসকোর 3 কর্মকর্তাকে বদলি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার বিকেলে তাদের বদলির আদেশ জারি করে চিঠি ইস্যু করা হয়। ওই পত্রে নেসকো রাজশাহী ও রংপুর বিভাগের নেসকোর আওতাধীন এলাকায় প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুবুল আলম চৌধুরীকে ইঞ্জিনিয়ারিং দপ্তরের নির্বাহী পরিচালক, প্রকল্প বিভাগ 1-এর নির্বাহী প্রকৌশলী সাইদুল মুরসালিনকে নওগাঁ, উপবিভাগীয় প্রকৌশলী ইয়াকুব আলীকে পাবনার ঈশ্বরদীতে বদলির কথা বলা হয়েছে। এর আগে মঙ্গলবার রংপুর ডিসি অফিসে প্রকল্পের বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে নেসকো। প্রেজেন্টেশন স্ক্রিনে মুজিব বর্ষের লোগো দেখা গেলে সাথে সাথে ল্যাপটপ এবং এলইডি স্ক্রিন বন্ধ করে দেন আয়োজকরা। এক পর্যায়ে সভা বন্ধের পাশাপাশি প্রিপেইড মিটার স্থাপন বন্ধেরও সিদ্ধান্ত হয়। এ নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। জামালপুরে সঙ্গীত পরিচালক রাজন সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে শহরের শহীদ হারুন সড়কের মাতৃসদন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, বাড়ির ঠাকুর ঘরে পুজোর সময় পানি আনতে গেলে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় এক যুবক। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের তদন্ত দল। অপরাধীকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। পানি আনতে ঘরের ভিতরে চলে গেছি, এই সুযোগ পেয়ে চুরে এর ভিতরে ঢুকে সবকিছু নিয়ে চলে গেছে। থানায় জিডি করতে গিয়েছিলাম, একবার পুলিশ এসেছিল, তারা এসে ফুটেজ নিয়ে গেছে। এখন জিনিসটা তদন্তের মধ্যে আছে। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ এবং অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই এর মধ্যে কৃষি গবেষণার টেকসই উন্নয়ন নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার দুপুরে 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এ সময় বক্তারা বলেন, আরডিএ এবং এসিআই এর মধ্যকার চুক্তির মাধ্যমে ফসলের উন্নত জাত উদ্ভাবন সম্ভব হবে। সেই সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হবে কৃষকদের। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সেলস কনফারেন্স 2024 অনুষ্ঠিত হয়েছে। বুধবার পর্যটন নগরী কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে দিনব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন। এ সময় বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, নির্বাহী পরিচালক শামীম আলম খান, মার্কেটিং অ্যান্ড সেলস পরিচালক জয়নুল আবেদিন সহ অন্যরা। 2024 সালের সেরা পারফর্মারদের পুরস্কার প্রদান, সেলস প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। দর্শকেরা, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।